আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক তড়িৎ বিশ্লেষণ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এসব আমরা শুরু করি। তড়িৎ বিশ্লেষণ এই যে টপিকটা দেখতে পাচ্ছ, আসলে এই তড়িৎ বিশ্লেষণ বলতে আসলে আমরা কি বুঝি এটি আমরা প্রথমে জানবো যে তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষণ জানার জন্য তার আগে আমাদের আরো কতগুলো বিষয় জানতে হয়। প্রথমত, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি এটি আমাদের জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য কি। আবার তড়িৎ বিশ্লেষ্য যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে আরো একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আসলে কেমন হয়। এসো আমরা লিখি। আমরা জানি যৌগ দুই রকম হয়। যৌগ দুই রকম হতে পারে। আমরা এই দুই প্রকার যৌগকে আমরা বলি, একটি আয়নিক যৌগ আর একটি হলো সমযোজী যৌগ। যদিও এ ব্যাপারে তোমরা এর আগে এই নামগুলো খুব সম্ভব তোমরা শুনে থাকবে না, তোমাদের বইতে এটি নেই। তারপরেও আমাদের এই টপিকটি জানার জন্য এই দুইটি যৌগ সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আবার বলছি, আমরা প্রথমে জানবো যে যৌগ দুই প্রকার, যৌগ দুই রকম হতে পারে। একটি হচ্ছে আয়নিক যৌগ, অপরটি হলো সমযোজী যৌগ। আমরা একটু জানি যে আসলে এই যৌগগুলো কিভাবে গঠিত হয়। দেখো, আমি লিখেছি ধাতব পরমাণু প্লাস অধাতব পরমাণু সমান আয়নিক যৌগ। অর্থাৎ আয়নিক যৌগ যদি হতে হয়, একটা যৌগ আমরা তৈরি করতে চাই, যে যৌগটা হবে আয়নিক যৌগ। আয়নিক যৌগ যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের লাগবে একটি ধাতব পরমাণু, আরেকটি লাগবে হচ্ছে আমাদের একটি অধাতব পরমাণু। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো এটা আমরা যেমন লিখি সোডিয়াম, যদি আমরা লিখি ধাতব পরমাণু একটা সোডিয়াম আর অধাতব পরমাণু মনে করো ক্লোরিন, এই দুটি মিলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড। দেখো, এই সোডিয়াম একটি ধাতব পরমাণু ছিল আর ক্লোরিন এটি হচ্ছে অধাতব পরমাণু ছিল। এই একটি ধাতব এবং একটি অধাতব পরমাণু এই দুটি একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করলো, যে যৌগটা হলো সোডিয়াম ক্লোরাইড। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটি ধাতব পরমাণু রয়েছে এবং একটি অধাতব পরমাণু রয়েছে, সুতরাং এই সোডিয়াম ক্লোরাইড এটাকে আমরা বলবো হলো আয়নিক যৌগ। যৌগ কিন্তু আরো এক রকম হতে পারে, যেটাকে আমরা বলেছি সমযোজী যৌগ। সেটি কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। দেখো, আমরা লিখেছি যে অধাতব পরমাণু প্লাস অধাতব পরমাণু, মানে যদি দুটি পরমাণু যদি অধাতু হয়, তাহলে অধাতব পরমাণুগুলোর সমন্বয়ে গঠিত যে যৌগটি হবে সেটি কিন্তু হবে সমযোজী যৌগ। যেমন আমরা যদি বলি এটা হাইড্রোজেন, আর যদি আমরা ক্লোরিন দিই তাহলে এই দুটি পরমাণু মিলে তৈরি করে HCl। দেখো, আমরা জানি যে হাইড্রোজেন একটি গ্যাস। যেহেতু হাইড্রোজেন একটি গ্যাস, সো এটি কিন্তু ধাতু নয়, অর্থাৎ এটি অধাতব পরমাণু। আবার ক্লোরিন এটিও গ্যাস, এটিও কিন্তু ধাতু নয়। সেক্ষেত্রে দুইটি অধাতব পরমাণু এখানে সংযুক্ত হচ্ছে, দুইটি অধাতব পরমাণু সংযুক্ত হয়ে যে যৌগটি তৈরি করলো সেটা হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যৌগটি তৈরি করলো। এই যৌগটি এমন একটা যৌগ যে যৌগে দুটি পরমাণু অধাতু, সুতরাং এই যৌগকে আমরা এখন কি যৌগ বলবো? এই যৌগকে আমরা এখন বলবো সমযোজী যৌগ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় এবং সমযোজী যৌগ এটি কিভাবে গঠিত হয়। এখন আমরা মোটামুটি আমরা বুঝতে পেরেছি এবং বলতে পারবো। আচ্ছা, এখন আমাদের বোঝার যে বিষয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। এখন আমরা যেটা শিখতে চাই সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি বুঝি। তড়িৎ বিশ্লেষ্য কি? তড়িৎ বিশ্লেষ্য এরূপ একটি পদার্থ, বা তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা সেই পদার্থকে বুঝি যেই পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ওই পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং ওই যৌগের রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। ব্যাপারটা বোঝার জন্য আমাদের আসলে একটি চিত্র আঁকতে হবে। আমরা চিত্রের দিকে যাব।
আমি আরেকটু এই ব্যাপারটা আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ যেই পদার্থের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তো সেক্ষেত্রে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন হয় এবং ওই পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এরূপ পদার্থকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে বৈশিষ্ট্য যেটা আমরা বললাম, এই বৈশিষ্ট্য কেবলমাত্র আয়নিক যৌগের ক্ষেত্রে এটা হতে পারে। আয়নিক যৌগ যেটা আমরা দেখেছি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটি ধাতব অংশ এবং একটি অধাতব অংশ মিলে যে যৌগটা তৈরি হয়, সেরূপ যৌগগুলোই কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য হয়। অর্থাৎ এইরূপ যৌগগুলোর মধ্য দিয়ে কেবলমাত্র তড়িৎ প্রবাহিত করা সম্ভব, কিন্তু এই সমযোজী যৌগগুলোর মধ্য দিয়ে কিন্তু কখনোই তড়িৎ প্রবাহিত করা যায় না, সম্ভব না। তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো হবে। আমরা তাহলে জানলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা শুধুমাত্র আয়নিক যৌগগুলোকে বুঝি। আচ্ছা, তাহলে আয়নিক যৌগ তো আমরা একটু আগে দেখেছি যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সুতরাং সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা বলতে পারবো। আচ্ছা, এখন এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ কিভাবে প্রবাহিত হয় বা এই সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক পরিবর্তন কিভাবে হয়, রাসায়নিক পরিবর্তনের ফলে আমরা কি পাবো, মানে এই যৌগ থেকে আমরা কি কি পদার্থ পাবো, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের একটা পাত্র লাগবে। যদি আমরা একটা পাত্র নিই, মনে করো আমরা একটা কাঁচের পাত্র নিব, আমরা একটা কাঁচের পাত্র আমরা নিলাম। আচ্ছা, এটা কাঁচের পাত্র কেন নিলাম? কারণ এই কাঁচের পাত্রের মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হয় না। সেক্ষেত্রে আমরা এরপর কি করব, আমরা এই কাঁচের পাত্রে পানি নিব। আমরা বিশুদ্ধ পানি নিলাম। আচ্ছা, এরপর আমরা এই পাত্রে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করাবো। তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হচ্ছে এমন দুইটি দণ্ড যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। হ্যাঁ, যেমন এই একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারগুলো কি দ্বারা গঠিত হবে? এই তড়িৎদ্বারগুলো কার্বন দ্বারা গঠিত হতে পারে। আমরা জানি যে কার্বন বা গ্রাফাইট, কার্বনের অপর নাম হলো গ্রাফাইট। এই কার্বন দণ্ডগুলো বা কার্বন বা গ্রাফাইট এগুলো তড়িৎ পরিবহন করতে পারে। তো সেক্ষেত্রে এই দুটি যে আমরা দণ্ড যেটা নিয়েছি, এটা হচ্ছে কার্বন দণ্ড বা গ্রাফাইটের দণ্ড। আচ্ছা, এখন এই দুটি দণ্ডকে আমরা এই পানির মধ্যে প্রবেশ করালাম। এরপর আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা এই যে পানি নিয়েছি, পানির মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড বা তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ, এরূপ একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা এই পানির মধ্যে দ্রবীভূত করব। আমরা যদি এই পানিতে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা দেই, NaCl, এর যদি আমরা একটা দ্রবণ তৈরি করি, তো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড পানিতে দিয়ে যদি আমরা দ্রবীভূত করি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড পানিতে কিন্তু মিশে যায়। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানিতে মিশে সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ তৈরি করে। আচ্ছা, যখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করবে, তখন এই সোডিয়াম ক্লোরাইড অণু আকারে থাকবে না। এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু এটা ভেঙে যায়। আমরা জানি এই অণুটা পানিতে দ্রবীভূত করার ফলে সোডিয়াম ক্লোরাইড এই অণুটা ভেঙে দুটি আয়নে পরিণত হয়। কিভাবে আয়নে পরিণত হয়? সোডিয়াম ক্লোরাইড যদি আমরা পানিতে দেই, তো সেক্ষেত্রে এটা Na+ আর Cl- এই দুটি আয়নে পরিণত হয়। আচ্ছা, আমরা জেনেছি, আমরা ষষ্ঠ অধ্যায়ে জেনেছি, পরমাণুর গঠন অধ্যায়ে তোমরা জেনেছো, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড এই যে অণুটা, এটির মধ্যে দুইটি আয়ন থাকে। একটি হলো ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন, আরেকটি হলো ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন। এই দুইটি বিপরীতধর্মী আয়ন পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে। কিন্তু এই যৌগটাকেই যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তো সেক্ষেত্রে এই যৌগটা বিশ্লেষিত হয়ে যায়, এই যৌগটা বিয়োজিত হয় বা ভেঙে যে পানিতে দুটি আয়ন উৎপন্ন করে। একটি হলো ক্যাটায়ন, আরেকটি হলো অ্যানায়ন। ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত যে পরমাণু, তাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণু, সেটাকে আমরা বলি অ্যানায়ন। তাহলে আমরা আপাতত জানলাম সেটা হচ্ছে যে কোনো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তো সেক্ষেত্রে একটি ক্যাটায়ন উৎপন্ন হবে এবং একটি অ্যানায়ন উৎপন্ন হবে। তার মানে এই যে দ্রবণ আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে সোডিয়াম Na+ আয়ন আছে, আবার ক্লোরাইড আয়ন আছে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই আয়নগুলো কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু এই দ্রবণের মধ্যে ভাসমান অবস্থায়, চলমান অবস্থায় রয়েছে। এখন যদি আমরা
এই যে দুইটা আমরা তড়িৎদ্বারের কথা বলেছিলাম, এই তড়িৎদ্বার দ্বয়কে যদি আমরা বিদ্যুতের সাথে সংযোগ দেই, বিদ্যুৎ মানে কি, মানে ব্যাটারির সাথে আমরা সংযোগ দিব। মনে করো এটা একটা তার, এটা একটা তার, আর এটা মনে করো একটা ব্যাটারি। আচ্ছা, এটা একটা ব্যাটারি, আমরা লিখে দিই এটা ব্যাটারি। সেক্ষেত্রে আমরা জানি যে ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটি হলো ধনাত্মক প্রান্ত আর একটি হলো ঋণাত্মক প্রান্ত। তো সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হলো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। দেখো, খেয়াল করে দেখো, ব্যাটারির ধনাত্মক প্রান্ত কিন্তু আমরা এখানে একটি তড়িৎদ্বারের সাথে সংযোগ দিয়েছি। ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে সংযোগ দেওয়া হয় সেই তড়িৎদ্বারের নাম হলো অ্যানোড। এজন্য আমরা এই যে বাম পাশে যে ধনাত্মক প্রান্ত থেকে যে তড়িৎদ্বারের সংযোগ চলে আসছে, এই দণ্ডকে আমরা বলবো এখন অ্যানোড। তাহলে এই দণ্ডটির নাম কিন্তু অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে সংযোগ দেওয়া হয় তাকে বলা হয় ক্যাথোড। তার মানে এই দণ্ডটির নাম কিন্তু ক্যাথোড, যেটিকে আমরা ঋণাত্মক তড়িৎদ্বার বলি। আর অ্যানোড যেটিকে আমরা বলি ধনাত্মক তড়িৎদ্বার। আর ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার কেন? কারণ ক্যাথোড তো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগ দেওয়া, এই জন্য ক্যাথোডকে আমরা বলি ঋণাত্মক তড়িৎদ্বার। আচ্ছা, এখন আমরা এই যে কোষ যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা পূর্ণ করলাম, অর্থাৎ এখানে বর্তনী পূর্ণ করা হলো। এখন এই অবস্থায় যদি আমরা এই বিদ্যুৎ সংযোগ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। দুইটা যে দ্বন্দ্ব যেটা দেখা যাচ্ছে, যেটা তড়িৎদ্বার, এই দুইটি তড়িৎদ্বারের সাথে ব্যাটারি কিন্তু সংযোগ দেওয়া হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু ইলেকট্রিসিটি প্রবাহিত শুরু হয়ে গেছে। এখন কি করবে? যদি এরূপ অবস্থায় যদি আমরা একটি কোষ যদি আমরা সেট করতে পারি, তখন তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন শুরু হয়। সেক্ষেত্রে অ্যানোডে একটা বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডের মধ্যেও কিন্তু একটি বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে সেটি এখন আমরা একটু দেখাই, আমরা নিজে দেখাই। অ্যানোডে বিক্রিয়া। আচ্ছা, খেয়াল করে দেখো যে অ্যানোড যদি ধনাত্মক তড়িৎদ্বার হয়, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত যে আয়ন যেটা ছিল অর্থাৎ ক্লোরাইড, এটি ধনাত্মক চার্জযুক্ত বা ধনাত্মক ক্যাথোডকে আকর্ষণ করবে। অ্যানায়নটা ধনাত্মক তড়িৎদ্বারকে আকর্ষণ করে আর ক্যাটায়ন ঋণাত্মক তড়িৎদ্বারকে আকর্ষণ করে। সেক্ষেত্রে অ্যানোডে হচ্ছে ক্লোরাইড অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। সেক্ষেত্রে কি হবে? ক্লোরাইড যদি অ্যানোডে যায় সেক্ষেত্রে ক্লোরাইড Cl-, আমরা জানি ক্লোরাইডের সংকেত হলো Cl-। এটি দ্বারা আমরা বুঝি ক্লোরিন একটি অতিরিক্ত পরমাণু গ্রহণ করেছে সোডিয়াম থেকে। এখন এই ক্লোরিন অতিরিক্ত ইলেকট্রন যদি দিয়ে দেয়, কাকে দিবে? এই অ্যানোডকে দিবে। যদি অ্যানোডকে ক্লোরিন একটি ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু ক্লোরাইড আয়ন থেকে সে ক্লোরিনে পরিণত হতে পারে। এরূপ উৎপন্ন দুটি ক্লোরিন পরমাণু, এরূপভাবে উৎপন্ন দুটি ক্লোরিন পরমাণু যদি একত্রিত হয়, আমরা জানি Cl+Cl, তখন কিন্তু তারা ক্লোরিন অণু উৎপন্ন করবে। অর্থাৎ দুটি পরমাণু যখন এই অ্যানোডে সংযুক্ত হয়, তখন দুটি পরমাণু মিলে একটা অণু উৎপন্ন হয়। তখন এখানে এই অ্যানোডে দেখা যাবে যে এখানে বুদবুদ আকারের গ্যাস আমরা দেখতে পাবো, যে এখানে একটা বুদবুদ আকারের গ্যাস দেখা যাবে অ্যানোডে। যে গ্যাসটা উঠবে, এই গ্যাসটা কিন্তু ক্লোরিন গ্যাস। আচ্ছা, অ্যানোড বিক্রিয়া শেষ, এখন আমরা ক্যাথোড বিক্রিয়া দিকে যাব। ক্যাথোডে বিক্রিয়া। আচ্ছা, ক্যাথোড যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, সো এখানে ধনাত্মক আয়ন ক্যাথোড কর্তৃক কিন্তু আকৃষ্ট হবে। সেক্ষেত্রে Na+ ক্যাথোড থেকে ইলেকট্রন নিবে। আচ্ছা, Na+ ক্যাথোড থেকে ইলেকট্রন নিবে। কিভাবে নিবে? কারণ এই যে Cl- সে ক্লোরাইড আয়নটা অ্যানোডে ইলেকট্রন দিয়ে দিয়েছিল। ক্লোরাইড আয়ন ক্যাথোডকে ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ ক্লোরাইড আয়নটা অ্যানোডকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে অ্যানোডে কিন্তু অনেক ইলেকট্রন জমা হয়ে আছে। এই ইলেকট্রনগুলো এই তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে চলে যায় ক্যাথোডে। এই ইলেকট্রনগুলো অ্যানোড থেকে চলে যাবে হচ্ছে ক্যাথোডে যে জমা হয়। আর ক্যাথোড থেকে এই ইলেকট্রন এবার নিয়ে নেয় সোডিয়াম আয়ন Na+। ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে Na পরমাণুতে পরিণত হয়। Na+ ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে Na পরমাণুতে পরিণত হয়। আচ্ছা, এভাবে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয় আর অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি সোডিয়াম খুব সক্রিয় ধাতু। সোডিয়াম যেহেতু খুবই সক্রিয় ধাতু, এই জন্য সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে। আমরা জানি যে এই যে আমরা দ্রবণ নিয়েছি, দ্রবণের মধ্যে পানি রয়েছে। এখন এই উৎপন্ন সোডিয়াম
দ্রবণের মধ্যে থাকা পানি তার সাথে বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম খুব সক্রিয়, এটি দ্রবণে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং একই সাথে কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাসও কিন্তু উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি আমরা তড়িৎ চালনা করি, তো সেক্ষেত্রে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটি ছিল সেটা বিশ্লেষিত হয়ে যায়, এটা ভেঙে যায়। এটা ভেঙে যে এই যৌগটা যে সকল মৌল দ্বারা গঠিত সেই সকল মৌলে কিন্তু বিভক্ত হয়ে যায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই কিন্তু তড়িৎ বিশ্লেষণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে, তোমরা সুন্দর করে প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে। আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তীতে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।